প্রাইভেট টিচার মিরাজ মিনাকে পড়া বুঝিয়ে দিচ্ছে, কিন্তু মিনা কলম মুখে নিয়ে কামড়াচ্ছে। আর মিরাজের দিকে তাকিয়ে কি যেন ভাবতে ভাবতে বলল, স্যার আপনি কি জানেন আমার বিয়ে ঠিক হয়েছে? বইয়ের দিকে তাকিয়ে মিরাজ বলল, এই তো জানতে পারলাম স্যার, সত্যি বলছি আমার বিয়ে ঠিক হয়েছে। ভালো তো, তোমার বিয়ে ঠিক হয়েছে, এটা তো খুশির খবর। স্যার আপনি বুঝতে পারছেন না, আমার বিয়ে হয়ে গেলে আপনি একটা টিউশনি হারাবেন। যখন হারাবো তখন ভাবা যাবে, এখন তুমি মনোযোগ দিয়ে পড়ো। তা পড়ে আর কি হবে, দুদিন পর তো বিয়ে হয়ে যাবে। মিনা, এখনো কিন্তু তোমার বিয়ে হয়নি, আর আমাকে তোমার বাবা মা না বলা পর্যন্ত আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে। তাই চুপচাপ পড়াটা মুখস্থ করো। স্যার আপনার মোবাইলটা একটু দেবেন আমাকে? না, একটা SMS করতে হবে। তোমার মোবাইল থেকে করো। স্যার আমার মোবাইলের ডিসপ্লেটা ভেঙে গেছে, তাই যদি আপনার মোবাইলটা দিতেন, আমার বান্ধবীকে একটা SMS করতাম, খুব জরুরি। ও আমার কাছে দুটো নোট চেয়েছিল, তো নোটগুলো দিয়ে যেতে বলবো। আচ্ছা ঠিক আছে, নাও। বলেই পকেট থেকে মিরাজ মোবাইলটি বের করে দিল। মিনা মোবাইলটি হাতে নিয়ে SMS লিখতে লাগলো। এসআই রেজাউল কনস্টেবল আমজাদকে একটা বিষয় নিয়ে বকাবকি করছে। আমজাদ, কাজটা কি ঠিক হলো? তুমি যা করেছো ওসি সাহেবকে আমি কি জবাব দেবো? আমজাদ বলল, স্যার এবারের মতো একটু ম্যানেজ করে নিন, এরপরে আর কোনোদিনও এমন ভুল হবে না। ভুল করবে তুমি, আর সমাধান করবো প্রতিবার আমি। বকা তো তুমি শোনো না ওসি সাহেবের, সব বকা আমাকেই শুনতে হয়। স্যার প্রতিবার তো আপনি আমার ভুল শুধরে দিন, এবার না হয় একটু কষ্ট করুন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি কি করা যায়। এমন সময় রেজাউলের মোবাইলে একটি মেসেজ আসলো। আমজাদ চলে গেল। রেজাউল টেবিলের উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে অন করে মেসেজটা ওপেন করলো। মেসেজটা পড়ে রেজাউলের চোখ বড় বড় হয়ে গেল। মেসেজটা পড়া শেষে মোবাইলটা টেবিলের উপর রেখে, এমন মেসেজ আমাকে করার সাহস হয় কার? আমাকে একটু তদন্ত করে দেখতে হবে। টেবিলের উপর থেকে আবারও মোবাইলটা হাতে নিয়ে নাম্বারে ডায়াল করে কানে ধরলো। আজ তবে আমি যাচ্ছি, এই পড়াগুলো তুমি মুখস্থ করবে, ঠিক আছে? আগামীকাল থেকে কোনো ফাঁকিবাজি করবে না। ঠিক আছে স্যার, আগামীকালকে সব পড়া আমি মুখস্থ করব। ঠিক আছে বলে চেয়ার থেকে উঠতে যাবে। এমন সময় মিনার মা রোকেয়া এসে বলল, মিনা তোর স্যারকে কি আজকে নাস্তা দিয়েছিস? না আম্মা, আমার ভুল হয়ে গেছে। মিরাজ তুমি বসো বাবা, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। থাক আন্টি, আজকে নাস্তা খেতে হবে না, এমনিতে আমার একটু কাজ আছে। সব কাজ পরে, আগে আমি বলেছি নাস্তা খাবে, নাস্তা খেয়ে তারপর যাবে। চুপচাপ এখানে বসো। মিরাজ মিনার মায়ের কথা আবার ফেলতে পারে না, তাই চুপচাপ চেয়ারে বসে পড়ল। মিনার মা বাসার ভেতরে চলে গেল। মিনা বলল, ঠিক আছে স্যার, আপনি বসেন, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসি। বলেই মিনাও বাসার ভেতরে চলে গেল। কলিং বেলের শব্দে মিনার মা দরজা খুলে দিতে অবাক হলো রেজাউলকে দেখে। রেজাউল সালাম দিয়ে বলল, আন্টি ভেতরে আসতে বলবেন না? হ্যাঁ হ্যাঁ বাবা, কেন বলবো না, আসো আসো ভেতরে আসো। রেজাউলকে নিয়ে রোকেয়া ড্রয়িং রুমে প্রবেশ করলো। ড্রয়িং রুমের সোফায় বসতে বসতে রোকেয়া বলল, বাবা তুমি এভাবে খবর না দিয়ে হঠাৎ আমাদের বাসায় চলে আসলে। আন্টি আমি আসলে কি কোনো সমস্যা? না না, কোনো সমস্যা হবে কেন, তুমি এসেছো আমি আরো খুশি হয়েছি, কিন্তু তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি ডিউটিতে ছিলে। হ্যাঁ আন্টি, আমি থানায় ডিউটিতে ছিলাম, থানা থেকে সরাসরি আপনার বাসায় এসেছি। ভালো করেছো বাবা, তুমি বসো, আমি তোমার জন্য চা নাস্তা দিচ্ছি। আন্টি আপনি বসুন। বলেই পকেট থেকে মোবাইলটা বের করে রোকেয়ার সামনে ধরে বলল, আন্টি এই ছেলেটা কি চেনেন আপনি? রোকেয়া ভালো করে মোবাইলের ছবিটি দেখে বলল, হ্যাঁ ও তো মিরাজ, মিনার প্রাইভেট টিচার। আন্টি আপনি তো জানেন না, এই ছেলে শুধু মিনার প্রাইভেট টিচার না, সে একজন পাক্কা ভালোবাসার মাস্টার। কি বলছো বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আন্টি মিরাজ আপনার মেয়েকে ভালোবাসে, আপনার মেয়ে মিরাজকে ভালোবাসে, দুজন দুজনের সাথে গভীর সম্পর্ক চলছে, যেটা শারীরিক সম্পর্ক পর্যন্ত এগিয়েছে। রোকেয়া অবাক হয়ে দাঁড়িয়ে বলল, কি বলছো বাবা? হ্যাঁ আন্টি সত্যি বলছি, আধা ঘন্টা আগে এই মিরাজ আমাকে তার মোবাইল থেকে SMS করে বাজেভাবে গালাগাল করেছে। আমি যদি মিনাকে বিয়ে করতে চাই তাহলে নাকি আমার হাত কেটে দেবে। এত বড় স্পর্ধা মিরাজের! দাঁড়াও, ও আমাদের বাসায় আছে, ওর কত বড় সাহস, ও আমার মেয়ের হবু জামাইয়ের হাত কেটে নিতে চায়। রেজাউল তুমি আমার সাথে চলো, ও পড়ার টেবিলে আছে। বলেই দুজনে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমের বাহিরে আসতেই মিনা ডাকতে ডাকতে আসলো, আম্মা স্যারকে কি নাস্তা দেবো? তুমি কোথায় গেলে? সামনে আসতে রেজাউলকে পুলিশের পোশাকে দেখে চমকে উঠে মায়ের পেছনে দাঁড়িয়ে ভয়ে কাঁপতে লাগলো। রেজাউল মুচকি হেসে বলল, কি ব্যাপার, তুমি কি আমাকে দেখে ভয় পেলে? মিনা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, না মানে আপনি কি পুলিশ? হ্যাঁ আমি পুলিশ। কেন, আমি পুলিশ জানলে কি বয়ফ্রেন্ডকে দিয়ে আমাকে হুমকি দিতে না? আবারও কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি বলছেন, কিসের হুমকি? আমি কাকে হুমকি দিলাম? বলেই দৌড়ে বাসার ভেতরে ঢুকে গেল। রেজাউল হাসতে হাসতে বলল, দেখলেন আন্টি, চোর এবার ধরা পড়েছে, এবার আমি আমার হুমকিদাতার সুন্দর মুখটা দেখতে চাচ্ছি। আমার তো বিশ্বাস হচ্ছে না মিনা মিরাজকে পছন্দ করে। আসলে বাবা আমি এসব বিষয়ে কিছুই জানি না। মিনা দৌড়ে পড়ার টেবিলের কাছে এসে মিরাজের হাত ধরে টান দিয়ে তুলে বলল, স্যার তাড়াতাড়ি এখান থেকে পালান, 10 নম্বর মহা বিপদ সংকেতের সিগন্যাল চলছে। কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? বাহিরে প্রখর রৌদ্র, আর তুমি কিনা বলছো 10 নম্বর মহা বিপদ সংকেত চলছে? এমন সময় রোকেয়া ও রেজাউল পড়ার টেবিলের সামনে এসে রেজাউল বলল, মিনা ঠিকই বলেছে,
হয়েছে, আজ তোর জন্য মহা বিপদ সংকেত চলছে। মিরাজ অবাক হয়ে বলল, কি বলছেন আপনি? আমি কি করেছি? তুই আমাকে হুমকি দিয়েছিস না, তুই আমার হাত কেটে নিবি। এই নে, আমি এসেছি, নে আমার হাত কেটে নে। অফিসার, আপনার হয়তো ভুল হচ্ছে, আমি কেন আপনার হাত কেটে নিতে চাইবো? পকেট থেকে মোবাইলটা বের করে মিরাজের সামনে ধরে বলল, এই মেসেজটা কে পাঠিয়েছে? তোর মোবাইল থেকে পাঠিয়েছিস না তুই আমাকে? মিরাজ অবাক হয়ে দেখলো মোবাইলের স্ক্রিনে তারই নাম্বার থেকে মেসেজ পাঠানো হয়েছে। অসম্ভব, এটা কি করে সম্ভব? আমি তো কিছু সময় আগে মিনাকে পড়াচ্ছিলাম। মিনা ভয়ে কাঁপছে, কিন্তু কোনো কথাই বলছে না। মিনার মা বলল, মিরাজ, তুমি কি কাজটা ঠিক করেছো? তোমাকে আমি আমার সন্তানের মতো ভালোবাসি, আর তুমি কিনা মিনার সাথে। আন্টি, আপনি আমাকে ভুল বুঝছেন। তোকে ভুল বুঝেনি, ওকে চিনতে ভুল করেছে। তুই মিনাকে ফুসলিয়ে ওর সাথে প্রেম করে ওর সর্বনাশ করেছিস। মিনার গর্ভে এখন তোর সন্তান। মিনা, এই পুলিশ অফিসার কি বলছে? তুমি কিছু বলছো না কেন? রেজাউল কপাত করে মিরাজের কলার ধরে বলল, ও আর কি বলবে? ওর নীরবতাই প্রমাণ করে তুই ওর সর্বনাশ করেছিস। চল থানায় চল, বাকি বোঝাপড়া তোর সাথে থানায় করব। বলেই মিরাজকে টানতে টানতে রুম থেকে বের হয়ে গেল। মেন দরজার সামনে আসতেই মিনা দৌড়ে এসে রেজাউলের পা ধরে কান্না করতে করতে বলল, আপনি স্যারকে ছেড়ে দিন, স্যারের কোনো দোষ নেই। আমি আপনাকে মেসেজ করেছি, স্যার আপনাকে মেসেজ করেনি। আর মেসেজ আমি যা লিখেছি সব মিথ্যে। স্যারের সাথে আমার সাথে কোনো সম্পর্ক নেই। স্যার অনেক ভালো একজন মানুষ, আমি স্যারকে অনেক ভালোবাসি। ভয়ে কখনো স্যারকে বলতে পারিনি। যখন জানতে পারলাম আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, ভেবেছিলাম স্যারের মোবাইল থেকে আপনাকে মেসেজ দিয়ে একটু ভয় দেখাবো, কিন্তু আমি জানতাম না আপনি পুলিশ অফিসার। রেজাউল মিরাজের কলার ছেড়ে দিয়ে, কতদিন মিনাকে পড়াচ্ছেন? 3 বছর। এতদিনে মিনার মনটাই পড়তে পারেননি? কেমন পুরুষ আপনি! আসলে আমি জানতাম না যে মিনা আমাকে পছন্দ করে। মিনা, তুমি যে কাজটা করেছো সে কাজটা কি ঠিক করেছো? একজন নির্দোষ মানুষকে এভাবে ফাঁসিয়ে দিলে। আমার জায়গায় যদি অন্য কেউ হতো, কেউ যদি বিষয়টাকে বিপরীত দিকে নিয়ে গিয়ে প্রতিহিংসার রূপ দিত, তাহলে কি হতো তা তুমি চিন্তাও করতে পারবে না। মিরাজকে বিনা দোষে জেলের ভাত খেতে হতো শুধু তোমার এই লুকোচুরি স্বভাবের কারণে। একটা নির্দোষ ছেলেকে অপরাধীর খাতায় নাম লেখাতে হতো। কাজটা তুমি মোটেও ভালো করনি। রোকিয়া মিনার গালে চর মেরে বলল, এমন মিথ্যে মেসেজ লেখার আগে তোর কি একবারও ভেবে দেখা উচিত ছিল না যে মিরাজের বিপদ হতে পারে? থাক আন্টি, আর শাসন করতে হবে না, এটা ওর বয়সের দোষ। আন্টি, আমি যতটুকু বুঝলাম মিরাজ খুব ভালো ছেলে। আপনার মেয়ের ভালো চাইলে, সুখী দেখতে চাইলে মিরাজের সাথে বিয়ে দেওয়া উচিত। মিরাজ বলল, কিন্তু। রোকিয়া বলল, বাবা, কোনো কিন্তু নয়। আমি জানি তোমার মা বাবা নেই, তুমি আমার মেয়ের জামাই হিসেবে নও, তুমি আমার সন্তান হিসেবে আমার বাড়িতে থাকবে। আর মিনা যে কাজটি করেছে সেজন্য আমি তোমার কাছে দুঃখ প্রকাশ করছি। আপনি আমার মায়ের মতো, আপনি কেন আমার কাছে দুঃখ প্রকাশ করবেন? রেজাউল বলল, সব কথা বাদ, বাজবে এবার বিয়ের বাদ্য। সবার মুখে হাসি ফুটলো। প্রিয় ভিউয়ার্স, সামান্য কথা বলার ভুলে হয়তো হিতে বিপরীত হয়ে যেতে পারে, তাই কথা বলার আগে একটু ভেবেচিন্তে কথা বলাটাই উচিত। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।